তো মর্নিং গাইজ, আজকে আই থিঙ্ক 21 তারিখ হবে। তো কালকে রাত্রিবেলা দারুণ একটা ওয়েদার পেয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি। এত গরমের পরে এখনো সামান্য হালকা মানে গায়ে না লাগার মতো একটা বৃষ্টি পড়ছে। তো দারুণ ওয়েদার। তো আগের বারে মিষ্টুকে নিয়ে গেছিলাম, আর এটা আমার ছোটটা দুষ্টু, দুটোকে গন্ডগোল করে ফেলে অনেকেই। তো যাই হোক, ওকে নিয়ে ওকে একটা ট্যুর তো করাতেই হবে, বিকজ মিষ্টুকে নিয়ে পুরী ঘুরিয়ে এসেছি। তো দুষ্টুকে নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ। যেতাম না, যেহেতু একটু ওয়েদারটা ভালো হয়েছে, এখন ওয়েদারটাতে ভালো বলে। তো এই সকালবেলা এখন বাজে প্রায় 4:30 বাজে। তো আমরা দুজনে আজকে বেরোচ্ছি, উপলক্ষ মুর্শিদাবাদ। চলুন, পুরোটা সঙ্গে থাকবেন, পুরো জায়গাগুলো দেখাবো, আর খুব ভালো হতে চলেছে ভিডিওটা। টাটা। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম, আর দাদাও গাড়ি নিয়ে বেরোচ্ছে। দাদা হয়তো কোথায় যাচ্ছে? দাদা এখন সোয়াবাজার। দাদা সোয়াবাজার যাচ্ছে কোনো একটা কাজে আর কি। তো যাই হোক, আমরা মুর্শিদাবাদের দিকে রওনা দিচ্ছি। চলুন, ভালোই হলো, দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা, বৌদি আছে, দিয়া আছে, অন্য ভিডিওতে দেখবেন আপনারা। চলুন, দেখা হচ্ছে। তাহলে আমরা এখন যে সামনের বোর্ডটা দেখছেন, এইটা হচ্ছে বড়গাছিলি। বড়গাছালি হচ্ছে আমাদের প্রায় সেরকম। আর সোজা যাবো আমরা শিলিগুড়ির রাস্তা। রাস্তাটা দারুণ, একদম পরিষ্কার রাস্তা হয়ে গেছে এখন। এখন হুড় করে টানতে হবে। তো যাই হোক, এতক্ষণ তো 5টা দিয়ে টানা চালানোর পরে এই ফার্স্ট হল্ট করলাম আর কি। তো কৃষ্ণনগর চলে এসেছি মোটামুটি। কৃষ্ণনগর সরপুরিয়া, সরভাজা, এখানে অনেক গাড়ি দাঁড়ায়। তো একটু চা খাবো, এতক্ষণ ড্রাইভ করেছি, তাই তো। তারপরে সব ঠিক আছে তো? কষ্ট হচ্ছে না তো? যাই হোক, ছোটটাও আস্তে আস্তে তৈরি করতে হচ্ছে। তো চলো তাহলে চা খেয়ে নিই একটু। চাটা ভালোই হয়েছে। আর কৃষ্ণনগরের চা আর কৃষ্ণনগরের এই যে সরপুরিয়া, এটা যাওয়ার সময় নিয়ে যাব মিষ্টিটা। এখন তো সবে যাচ্ছি মুর্শিদাবাদ ঘুরে আসার সময়। তো কৃষ্ণনগরের সরপুরিয়া তো বুঝতেই পারছেন, বিখ্যাত। আর এই দোকানগুলো দিয়ে রাত্রেবেলা অনেকেই কেনে। চাটা ঠিক আছে? হ্যাঁ, ভালো আছে। এখান থেকে তাও 94 কিলোমিটার এখনো বহরমপুর। ওখান থেকে আবার ভেতরে কতটা হবে, 30-35 কিলোমিটার। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 6:45। আশা তো করছি 9টা 9:30টার মধ্যে ঢুকে যাবো আর কি। চলুন, পরে রাস্তা দেখা হচ্ছে। দেখুন, এটা একটা রাজবাড়ি আর কি। এটা নাসিপুর রাজবাড়ি। জানি না ভেতরে এন্ট্রেন্স দেবে নাকি।
নাসিপুর রাজবাটি মঠ। রাজা দেবী সিংহ 1776 খ্রিস্টাব্দে হয়েছিল। মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল আর জাফরি তৈলচিত্র রাজ প্যালেসের মডেল। আচ্ছা, আচ্ছা, ভেতরে আছে অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা সব আছে। ঐতিহাসিক আয়না, যা নিজের মুখে দেখা যাবে না। এছাড়া রয়েছে প্রাচীন। তো যাই হোক, মোটামুটি এখন পৌঁছে গেছি। আর আছি হচ্ছে নেতাজি আবাস। এটা পৌরসভার আন্ডারে আর কি। এটা এইখানের একজন বললো যে আপনি সেফটি আছে, এখানে বুক করুন। তো এখানেই একটা রুম নিয়েছি আর কি। মোটামুটি চলে যায় আর কি। আর হোটেল আর রুমটা খুব একটা দেখালাম না। তো এখন টিফিন করে বেরোবো, ঠিক আছে? তো সকালবেলার থেকে তো এখনো টিফিন হয়নি। তো খুব একটা তো সব কিছুই বললেই তো পাওয়া যাবে না। তো পরোটা আর ঘুগনি, তাই তো, তার সঙ্গে ডিমের অমলেট বলেছি, ওটা ভাজছে। ঠিক আছে, আপাতত করে নাও। লাঞ্চে নয় ভালো জিনিস খাওয়া যাবে, এখানে যা পাওয়া যাবে তাই। আর আমরা এখন আছি, গাড়ি পার্কিং করেছি কাঠগোলাপ বাগান আর, তো সেটাকে ভিজিট করব আগে, তারপরে আমি বলে দিচ্ছি। তো আমরা এখন প্রবেশ করছি হচ্ছে কাঠগোলাপ বাগান। কাঠগোলাপ বাগান ভেতরে অনেক কিছুই আছে। যাই হোক, ভেতরে কিছু কিছু জায়গায় হয়তো ভিডিও করতে দেবে না, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। চলো দুষ্টু, কাঠগোলাপ বাগানে যাই, দেখি কি আছে। এখানে অনেক দোকান শশা টশা নিয়ে বসছে। আর বাহ, বেশ দুদিকে ঝাউবন দিয়ে ঘেরা বাঁশ বাগান। এটা নাকি অনেক বড় এরিয়া নিয়ে আছে। আচ্ছা, ওই যে ভেতরেও পার্কিং করা যায়, এখানে অনেক গাড়ি ফাড়ি রেখেছে। আজকে এখানে এসেছি না, এই জায়গাটার নাম কাঠগোলাপের বাগান। গেট দিয়ে ঢুকে এলেন, গেটে ঢুকে ডান দিকে একটা ঘোড়া পেটে মূর্তি দেখেছেন নিশ্চয়ই। একদম একদম তুলে। ওনার নাম হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। এরা ছিলেন 4 ভাই, আচ্ছা। লক্ষ্মীপদ, ধনপদ, ছত্রপদ, মহিপদ। এরাই নবাবের কাছ থেকে জায়গাটাকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 টাকায়। প্রথমে এখানে তারা শুরু করেছিলেন কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। ওকে। কাঠের গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের থেকে, মানে এটা কাঠগোলাপের বাগান বাড়ি। এখন গোলাপ ফুলের চাষটা হয়, কিন্তু কাঠের ব্যবসা হয় না বলে নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলাপ। মানে আগে মানে মেনলি কাঠগোলাপের মিন্স হচ্ছে যে গোলাপ চাষ আর হচ্ছে কাঠের ব্যবসা, এই দুটো মানে মিলিয়ে কি, বন থেকে দামি দামি কাঠ সংগ্রহ করে নিয়ে এসে ফার্নিচার বাগানে তৈরি করে তারা এগুলো মানে এমনি এনাদের এই রাজবংশের নাম কি আছে? এটা কাঠগোলাপের বাগান বাড়ি। কাঠগোলাপ প্যালেস মিউজিয়াম দেখাবো। না না, এটা কাদের ছিল? এটা রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। এরা কোনো রাজা নয়, এরা একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা বাণিজ্য করবার জন্য এখানে এসেছিলেন, ঠিক আছে? আর ওই যে গেট দিয়ে ঢুকলেন, গেটটার নাম নহবতখানা গেট। নবাবরা যখন মানে বা কোনো গেস্টটা ভেতরে প্রবেশ করলে উপর থেকে সেপাইরা সানাই বাজিয়ে বা নহবত বাজিয়ে থেকে স্বাগত জানাবেন। তাহলে 4 ভাই 4টে মূর্তি বললাম, লক্ষ্মীপদ, ধনপদ, ছত্রপদ, মহিপদ। তাদের ছবিগুলি আমি মিউজিয়ামের ভেতরে ঢুকে বলে দেবো, আসুন। এই বিল্ডিংটার নাম হচ্ছে প্যালেস মিউজিয়াম। এর উচ্চতা হচ্ছে 65 ফিট। লক্ষ্মীপদ সিং দুগারের পরবর্তী জেনারেশন মিউজিয়ামটিকে তৈরি করেছিল 1870 সালে। এর ভেতরে 200 থেকে 250 বছর আগে জিনিস আছে, যেগুলো আপনাদেরকে আমি ভেতরে ঢুকে বলে দেবো কোনটা কি। ওকে। এখানে প্রথম একটা হিন্দি বইয়ের শুটিং হয়, মেরা করম মেরা ধরম, ধর্মেন্দ্র উত্তম কুমার যোগিতা বাড়ি। আচ্ছা, আর এখানে মেরা করম মেরা ধরম, তা তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি, একদিন ছিল রাজা এখান বাবু, টিভিতে সিরিয়াল বেহুলা, প্রফুল্ল খনার বচন, আমি সিরাজি বেগম, মহাবীর তারাবীর, সব এখানে শুটিং হয়ে গেছে। এই ঘরটা যে দেখছেন, হ্যাঁ, টোটালটা ছিল চিড়িয়াখানা। এর ভেতরে এক সময় গন্ডার হাতে, জিরাফ, কুমির বাদ দিয়ে বহু পশু পাখি বাস এটা করত। চিড়িয়াখানা, এখানে আরো অনেক পশু পাখি কিন্তু ছিল। লক্ষ্মীপদ সিং দুগারের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। আবার 2017 সালে 1 জানুয়ারি চিড়িয়াখানা খোলা হয়। এখন পাখি, মাছ, খরগোশ ঘুরে এসে দেখবেন। ওকে। এই জায়গা এটা গুপ্ত সুড়ঙ্গপথ বলা হয়। জগৎ বাড়ি পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু এটা দেখতে অনেকটা রাজস্থানী মডেলের বাউরি টাইপের করা, মেয়েদের স্নান করার জায়গার মতন করেছিলেন।
জলও আছে না জল এখন? আছে মানে জগৎসুরের বাড়ির সঙ্গে যেহেতু মানে এটা যোগাযোগ ছিল 1847 সালে বন্যার সময় যখন জগৎসুরের বাইরে ভেঙে যায় তখন এখান দিয়ে জল চলে আসে, এটা গঙ্গার জল, বাড়লে বাড়ে কমলে কমে। হ্যাঁ কানেক্টেড আছে। হ্যাঁ কানেক্টেড। আর পেছন দিকে আছে এতে ইন্দারা, যে ইন্দারা থেকে কপি কলের সাহায্যে ধরে ধরে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হতো। এবার মিউজিয়াম ভেতরে যাবো। আচ্ছা, এই মানে ব্রিটিশ আমলের দিবাকর ভাস্কর ভাস্কর এগুলোকে করেছে, এইগুলো সব। বাঙালি স্মৃতি ছিলেন একজন। হুম। আপনি যখন এখানে আছেন এই জায়গাটা একটু বলবেন, দেখুন তখনকার যুগে এই সমস্ত দেখুন কারুকার্য বলি, হুম। এগুলো তো বলছি, তার আগে বলে দিই প্রত্যেকটা দেখুন কারুকার্যের পাশে আছে ফুলের টব, যে টবগুলিতে একটা করে গোলাপের চারা পোতা থাকতো। ওকে ওকে। টবগুলোর সিস্টেম কি ছিল, একটা টবে জল ঢাললেন, দ্বিতীয় টবে কোনো টবে জল ঢালতে হতো না, কারণ নিচ দিয়ে পাইপ লাইন ছিল, সব তামার পাল বসানো ছিল, সব নষ্ট হয়ে গেছে, আচ্ছা সব টবে জল চলে যেত। এগুলো দেখুন চীনামাটির কাপলেট ডিশ ভাঙার কাজ, তখনকার যুগে শোনা যায় নবাবরা ইংরেজরা যে কাপলেটে একবার চা খেতেন, দ্বিতীয়বার সেই কাপলেটে মুখ লাগাতেন না, সেগুলো পড়ে থাকতো, সেগুলোকে দিয়ে এই সমস্ত কারুকার্য করে ভেঙে ভেঙে ওগুলো। শিল্পী মনমোহন ভেঙে ভেঙে এখানে আপনি, এখানে দুটো পালকি রয়েছে, রাজকীয় পালকি, রাজারা তো ব্যবহার করতেনি, তবে এক যে ছিল রাজা বইয়ের শুটিং এর সময় আর প্রফুল্ল সিরিয়ালের শুটিং এর সময় শুটিং পারপাসে পালকি গুলো তাদেরকে দেওয়া হয়েছিল। আর এটা দেখুন, এটা টেবিল গুলি হচ্ছে পাথর দিয়ে তৈরি, পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ঢালাই লোহার চেয়ার, নবাবরা ইংরেজরা মাঝে মধ্যে এখানে জ্যোৎস্নারাত্রিতে বসে এটা চা কফি খেতেন, দাবা চেস বোর্ড খেলতেন, সেই জন্য বানানো। হ্যাঁ বল। এটা কি বললেন, রান্নাঘর? এটা রান্নাঘর, এখানে কর্মচারীরা খেতেন বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয়। আচ্ছা আচ্ছা এখন এদের বংশধর যিনি বললাম সঞ্জয় দুগার বেঁচে আছেন, তিনি আসলে পরে এই ঘরটা এখন থাকেন। আচ্ছা। মৃগেল মাছ, এটা 60 কেজি করে ওয়েট ছিল, 60 কেজি ওয়েট ছিল না? কি নাম জানো মাছগুলো? মিরিকা বা মৃগেল, না না, এমনি ওনাদের মৃগেল মতি। হিরে আর হ্যাঁ, মতি। ওকে। এটা গণেশ জি, দুর্গা পুজোর সময় যে ও। গণেশ দেখেন, ওদের পেটে থেকে পইতে, বাহন থেকে এঁদুর, আবার সুটতে থেকে বাঁদিকে ঘোরানো, ওই গণেশকে বলা হয় সিদ্ধিদাতা গণেশ। এই গণেশটা দেখুন, সুটটা ডান দিকে ঘোরানো, পেটে আছে সাপ, জন্য বলেন নাগেশ্বর গণেশ, এটা রাজস্থানে এবং মহারাষ্ট্রে দেখা যায়। এই যে দেখুন। হুম। সামনের যে আপনার উঁচু গলিটা দেখছেন, হুম। এটা নাচমহল, মানে ইংরেজদের নবাবদেরকে খুশি করার জন্য তারা একটা নাচমহল করেছিলেন। হুম। চারিদিকে দেখুন রয়েছে লোহার পিলারগুলির ওপরে, এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল, কাঁচের ঘর ছিল টোটাল। ওকে ওকে। কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই, ভেতর থেকে বাইরের লোককে দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভেতরে কোনো লোককে দেখা যেত না বলে বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল। ওপরে বড় বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো। ডান দিকে মকমলের গদি বেছানো ছিল, নবাবরা ইংরেজরা বসতো, বাদিকে ইংলিশ ব্যান্ড বাজতো, উপরে বড় বড় ঝাড়বাতি ঝুলতো। হীরাবাই আসতো লখনৌ থেকে, শোনা যায় যে হীরাবাইয়ের হাইট 6 ফুট 2 ইঞ্চি, এক রাত্রির নাচের জন্য লাগতো 5,000 স্বর্ণমুদ্র। এটাই ছিল নাচমহল, এখন ভেঙে গিয়ে হয়ে গেছে ফাঁকা মহল। যদি মনে করেন ওপরে উঠবো, আসার সময় যারা উঠছেন ওপরে উঠে দেখে নেবেন, আগে মন্দিরটা আছে। ওই মূর্তির অনুকরণে এই মূর্তিগুলো করা, যেমন এটা শ্বেত ভৈরবজি, পাশে দেখবেন কাল ভৈরবজি, দেখুন। আর এই মন্দিরটার নাম কি বললেন? এটা দাদা বাড়ি এদের গুরুদেবের ঘর। আচ্ছা, দাদা বাড়িতে। ছেলে মেয়েদেরকে পাঠানো, এই যে এটা কাল আচ্ছা, ভৈরবজি। এটা কাল ভৈরবী আর ওটা হচ্ছে কাল শ্বেত ভৈরবজি, শ্বেত ভৈরবজি, ভৈরবী। এগুলো নতুন আর ওগুলো পুরনো। শিবের একটা রূপ। এই একটা মাছের সমান, দেখুন যে পুকুরে যে বললাম মাছের কথা, হুম। দুদিকে দুটো মাছকে সমাধি দিয়ে এরকম দুটো করে এখানে অনেকগুলো মাছের সমাধি আছে, আর মানে মেন মাছ হচ্ছে ওরা। এবার দেখুন এই গাছটা, হ্যাঁ। শ্বেত চাপা ফুলের গাছ, গাছটার বহুদিন আগে মেন্ডালটা ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গোড়াটা পুরো ফাঁপা হয়েছে। গাছটা কাঠগোলা বাগানের সব থেকে বেশি পুরনো গাছ। আচ্ছা। গাছটার নাম চাপা, ভেতরটা হয়েছে ফাঁপা, 3টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ দেখুন পড়ে গেছে, তো মরে যাবে। এই যে চাপা ফুল হয় যে সেই। হ্যাঁ হ্যাঁ, শ্বেত চাপা 12 মাস ফুল ফোটা। এখানে আসুন। আর এটা হচ্ছে 200 বছরের পুরনো কাল ভৈরবজির মূর্তি। ওদিকে যেমন দেখালাম শ্বেত ভৈরবজি, এটা আচ্ছা। কাল ভৈরবজি। আর এই মূর্তির অনুকরণে এই দুটো মূর্তি আবার নতুন করে তৈরি করা হয়। এটা এই পুরো এরিয়াটা কত কত একর জমি আছে? টোটাল বলছে 260 বিঘে। 260 বিঘে। আচ্ছা, হনুমানজির মূর্তিও আছে। দেখুন এখানে আছে একটা মূর্তি, জয় বজরংবলী বা হনুমানজি। এটাকে কে তৈরি করেছিল বা কত সালের পুরনো কেউ বলতে পারবে না। 1962 সালে পাশের জমিতে চাষ করার সময় হুম। লাঙলের ফলে মূর্তিটিকে পাওয়া যায়, তারপর এখানে প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন পুজো হয়, প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। এটা জয় বজরংবলী বা হনুমানজির মূর্তি। এইখানে পুকুরটা পদ্ম ফুলের পুকুর, একসময় এখানে প্রচুর পরিমাণে সাদা পদ্ম ফুল ফুটতো। মাঝে মধ্যে 108টা পদ্ম ফুল পুকুর থেকে তুলে মন্দিরে পুজো হতো। আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজি
এখন কোনো পদ্ম ফুল ফোটে না, কারণ বড় বড় মাছে সব শেকড় বাকড় খেয়ে সাফা করে দিয়েছে বলে আচ্ছা, পুকুরের পদ্ম চলে গেছে, মাছ রয়ে গেছে। বাহ, এখনো মাছ তো পর্যন্ত বড় বড় মাছ আছে। দেখতে পাবেন। এখনো পর্যন্ত যদি পুকুরের মাছ মারা যায়, এরা পুকুর থেকে মাছগুলোকে তুলে পাশের জমিতে নিয়ে গিয়ে পুঁতে দেয়, তো কাউকে খেতে দেয় না। এখানে ওই সিঁড়ি ঘাটে নেমে দেখবেন বড় বড় মাছ একটু রয়েছে। দেখে আসবো ওটা। অবশ্যই দেখবেন। এখানে 1010টা সমাধি আছে, এই দেখুন প্রচুর সমাধি। এটা মির্জাফরের পারিবারিক সব প্রায় 1100টা কবরস্থান। আর এপাশে হচ্ছে ভদ্রকালী গোপালিনী দুর্গা পীবে সমাধাত্রিকে তাহার সভা নমস্তিতে। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। তো যাই হোক, আমরা এই ঢুকলাম হচ্ছে সিরাজদৌল্লার সমাধিস্থল। এটা এখানে সিরাজদৌল্লাকে কবর দেওয়া হয়েছিল। তো বাদবাকি ডিটেলসে একটা গাইড নিয়েছি, গাইডই আমাদের বলে দেবে কোথায় কী হবে। জুতো খুলে উঠতে হবে, জুতো খোলো। এই জায়গাটার নাম হচ্ছে খুশবুবাগ। আচ্ছা খুশবুবাগ নাম রেখেছিলেন আলীবর্দী খান। আচ্ছা 1740 খ্রিস্টাব্দে এখানে বিভিন্ন রকম গোলাপের চাষ করেছিলেন। সেই খুশবু থেকে নাম দেওয়া হয়েছিল খোশবাগ। খোশবাগ অর্থাৎ আনন্দতা। যে সমাধিগুলো দেখছেন এগুলো সব পরে দেওয়া হয়। আচ্ছা 1756 থেকে 1757 সালের মধ্যে সমাধি। এক বছরের মধ্যে এখানে টোটালে 34টা সমাধি হয়েছে। 34টা সমাধি আছে সিরাজদৌল্লা। সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খান পুরো পরিবারের। আচ্ছা আচ্ছা তো প্রথমে যে সমাধিটা দেখছেন আপনাকে এটা হচ্ছে আলীবর্দী খানের স্ত্রী, না নাম হচ্ছে সরফেন্নেসা বেগম। Okay. সিরাজউদ্দৌলা যে দিদিমা ছিলেন, আচ্ছা, এনার কাছে সিরাজউদ্দৌলা ছোট থেকে মানুষ। ছোট থেকে মানুষ। কারণ আলীবর্দী খান ছেলে ছিল না, 3 মেয়ে, আচ্ছা ঘসিটি বেগম, হুম আমিনা বেগম, হুম। মুমিনা বেগম। দ্বিতীয় যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে ঘসিটি বেগম, সিরাজউদ্দৌলা বড় মাসি। যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন এই আচ্ছা। ঘসিটি বেগম। পাশেরটা হচ্ছে আমিনা বেগম, সিরাজউদ্দৌলা মায়ের সমাধি। আর এই চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের সমাধি। পর্দার বাইরে বেরান না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। আচ্ছা যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পরাজয়ী হয়ে যায়। হুম তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদীপথে বুড়িগঙ্গা দিয়ে। মির্জাফরের ছেলে মিরান ঘোষণা করলেন যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সিরাজউদ্দৌলা যখন চলে যাচ্ছিলেন, সিরাজউদ্দৌলা পায়ে যে নাগরার জুতো ছিল সেটা দেখে চিনতে পেরে যায় মাঝি। ওনার ইতিহাসে নাম বলে দানেশ ফকির। ওকে উনি মির্জাফরের ছেলে মিরানকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিলেন হুম। মুঙ্গের পাটনার কাছে রাজমহলের ঘাটে। ওখান থেকে বন্দি করে নিয়েছেন মির্জাফরের বাড়িতে রেখেছিলেন। 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন। এই 17 জনকে মির্জাফরের ছেলে মিরান অতিথি হিসেবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্ত সব জায়গাতেই এই তখনকার রাজাদের এই ইংরেজরাও তাই করতো, ওই খাবারে বিষ মাখিয়ে এই মারার সবসময়। সম্পূর্ণটাই হচ্ছে আপনার প্ল্যানটাই হচ্ছে পিছিয়ে টেম্পলেট লাগানো। এটাই হচ্ছে বাংলা বিহার বিশ্বের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সমাধি। আচ্ছা, এটা খুব নরমাল সমাধি। তো এটা হচ্ছে সিরাজদৌল্লার সমাধি। হ্যাঁ, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা সমাধি। আচ্ছা মির্জাফরের ছেলে মিরানের আদেশে সিরাজউদ্দৌলাকে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদী বেগ। আচ্ছা তারপরে মির্জাফরের ছেলে মিরান সিরাজউদ্দৌলার দেহটা কেটে বিক্ষত করে দেয়। পুরো বস্তায় পুরো হাতির পায়ে বেঁধে তখনকার টাইমে মুর্শিদাবাদের চাঁদনি চক বাজার বসতো, হ্যাঁ যেটাকে মিনা বাজার বলা হয়। হ্যাঁ মিনাবাজার গেছিলাম আমরা। সেই বাজারটা মৃত্যু মিছিল করে ঘোরানো হয়েছিল তুচ্ছজনক ব্যবহার করে। পরে তার দেহটাকে সেলাই করে এই সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ারপুরে নির্ভর করে।
না, সিরাজদৌল্লা কি মানে আপনার হিসাবে যে সিরাজদৌল্লা কি মানে ভালো রাজাই ছিল নাকি একটুখানি কঠোর রাজাও ছিল কিংবা এরকম? এখন ধরুন আমি বলছি ভালো, আপনি বলছেন খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি দেশের জন্য তো লড়েছিল। আচ্ছা, হ্যাঁ, ইংরেজদের সঙ্গে ইংরেজদের সাথে বলতে গেলে তখন প্রথম যুদ্ধ কলকাতা ফোর্ট উইলিয়াম, হুম। ওটাও দেশের জন্য। পলাশির যে পলাশি যুদ্ধ, এটাও দেশের জন্য, তাই তো। তার জন্যই এক কথা বলে শেষ স্বাধীন নবাব হিসাবে ভালোই ছিল। স্বাধীন, এবং তখনকার টাইমে যে বর্গীদের যে অত্যাচার ছিলেন, সেগুলো মারাঠা ভাস্কর পন্ডিত এনাদেরকে দমন করেছিলেন আলিগড় দিঘার সামনে। আচ্ছা। তাহলে ভালোই বলা যায়। হুম। আচ্ছা, পাশেরটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। এনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে চাপা দিয়ে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরান। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, ইনি পাগল হয়ে মারা যান 1786। সিরাজউদ্দৌলার একটা নর্তকী ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরেকার গুপ্ত খবরে নিত। ইতিহাসে নাম পাওয়া যায় আলেয়া বেগম, এবং এনারও ফেমাস নাম হচ্ছে মাধবী, যে মোহনলাল নির্মদন বললাম মোহনলালের বোন, আর ওই নাচমহলে করতো আর কি, মোহনলালের বোন ছিলেন আলিবর্দি দিঘা। আলিগড়। ইনারই পায়নি যে সিরাজউদ্দৌলা মেয়ে, নাম হচ্ছে উন্মতি জোহরা। এই ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে। শুনেছিলাম। আর ইনি বয়স্ক হয়ে মারা যান, 17 বছর বয়সে। এটা সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন এই সমাধিটা খোঁজবাগে প্রথম। এটা হচ্ছে আলিবর্দি খান মেজ মেয়ের ছেলে। ইতিহাসে এনারও খুব বিখ্যাত নাম, নামটা পাওয়া যায় সরকার জং বাহাদুর, যাকে জং বাহাদুর জং বাহাদুর বলতো, হ্যাঁ। পূর্ণিয়া নবাব ছিলেন। মুর্শিদাবাদের সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলিবর্দি খান সিংহাসনের দাবিদার। মানে এই জায়গাটাতে সবাইকে এনেই সমাধিটা দেওয়া হয়েছে। আর ওনার যে বাদবাকি যে ওই পারে যে ওই ওগুলো হচ্ছে সমস্ত গুলো মির্জা। আছে, ওগুলো হচ্ছে মির্জাপুরের জেনারেশন। মির্জাফরের জেনারেশনও আছে, কিন্তু সিরাজদৌল্লার করা অনেক কিছুই তো আছে ওই পারে। সিরাজউদ্দৌলার কিছুই পাবে না, শুধু একটাই পাবে মদিনা, সেটা হচ্ছে হাজারদুয়ারি মাঠের সামনে। আচ্ছা, তাছাড়া সিরাজউদ্দৌলা বানানোর একটাও কিছু নেই। একটা যেটা ছিল ধরুন সেটা ছিল হিরাজির প্রাসাদ, সেটাতে ধরুন ইংরেজরা কামান দিয়ে নিয়ে যায়। তারপর থেকে সিরাজউদ্দৌলা আর কিছু নেই। তা ওইখানে যেটা বাজার বস্তু বলে যে লাল মতন আছে, বলছিল যে ওটা আগে বাজার, মানে এটাকে সবজি কাটা সবজি তো মুর্শিদ কুলি খারাপ হচ্ছে। মুর্শিদ কুলিকা। ওটা মুর্শিদ কুলি খাচ্ছে, মুর্শিদাবাদের প্রথম নবাব তার ওকে। বলা হয় খোশবাগের মসজিদ। 1740 খ্রিস্টাব্দে এটি আলিগড় খেয়ে জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন। যখন ঘুরতে আসতেন টাইম হয়ে গেলে সামনে চৌবাচ্চায় গোলাপ জল থাকতো, হাত পা দিয়ে নমস্কার করতেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে তৈরি করেছিলেন আলিগড় খান। দিল্লি জামা মসজিদের অনুকরণ। আপনি গেট থেকে দেখুন, আপনি যে গেট পুরো পুরো স্ট্রেট সোজা। কারণ হচ্ছে ধরুন আমরা যতটুকু ইতিহাস বলছে এর অপোজিটে কিন্তু হচ্ছে সেরমতি ছিল, একদম একদম নদীর ওপারটা। হ্যাঁ, হ্যাঁ। তখনকার টাইমে যাতায়াত একটাই রাস্তা ছিল, নদী পথ। তখন তার গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়া ছিল, হাতি ছিল, গাড়ি ছিল না, আর নদী পথ। তো এই পার থেকে দেখতে পেতেন আলিবর্দি খাঁ ঘসিটি বেগমের বাগান বাড়ি, একনলা দূরবীন দিয়ে। তখন নদী কিনারে কোনো গাছপালা ছিল না। হিরাজির প্রাসাদ থেকে ওনারা বজরাই করে আসতেন, ঘাটটা ছিল সামনে, ঘাটে নেমে তারা আনন্দ উপভোগ করে চলে যেতেন। মতি ছিল তাই ছিল, নদীটা একদম ধারেই ছিল। সেটা নদীটা আমাদের হ্যাঁ, নদীতে দাঁড়িয়েই তো মতিঝিলটা গেছিলাম। কিন্তু এখন সরু এখন হয়ে তো গেছে। মানে সরকার থেকে ওটাকে নদীটা কিন্তু এখন সরু হয়ে গেছে, তখনকার টাইমে যে চওড়া ছিল। চওড়া ছিল। আপনি যেটা দেখুন মোটরসাইকেলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর বাঁধ। আচ্ছা, এটা কিন্তু নদীর বাঁধ, এটা আমরা ভালো মতোই জানি, এটা নদীর বাঁধ। এবং এই রোডটার কিন্তু যদি নাম বলি তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। এই রোডটার নাম হচ্ছে বাদশাহী রোড, শাহী রোড। কারণ কেন বলতো, যখন নদীতে জল থাকতো না তখন নবাবরা হাতির পিঠে করে আসতেন হিরাজিল থেকে, নবাব বাদশাহী রোড, তাই তো। একদম। এখন অন্য কাউকে জিজ্ঞাসা করবেন, বলবেন খোশবাগের রোড। এমনি রাস্তায় যেতে বয়স্ক লোককে জিজ্ঞাসা করবেন, বাদশাহী 70, 80, হ্যাঁ, তারা 80, বলবে 70, বাদশাহী 60 বছর বয়সে পুরোনো যাদের- লোকরা জানে যে এটা হ্যাঁ, বাদশাহী বাদশাহী রোড, যে নবাবরা চলেছেন। হাজারদুয়ারিতে প্রবেশ করেছি আমরা। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন প্রায় 2:10-15 হবে, প্রায় 2:30, সরি। আমরা জাস্ট কৃষ্ণনগরটা ছাড়ালাম। কৃষ্ণনগরটা ছাড়িয়ে এখানে আছে দিননগর, এই দিননগর পাল মার্কেট আর কি। যাই হোক, দিননগরে দাঁড়িয়েছি, খাওয়া হয়নি। আর একটা জাস্ট অলরেডি চেঞ্জ করলাম, কারণ পুরো ভিজে গেছিলাম। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো দুষ্টু আবার বললো যে বাবা ভাত খাবো না, বিরিয়ানি খাবো। তো যাই হোক, বিরিয়ানিও নিয়েছি, এর সঙ্গে আবার চিলি চিকেন আলাদা করে, তার সঙ্গে আবার
রাইস, তাই তো? চলো। তো এই জাস্ট পৌঁছালাম, দুদিনের পরে আজকে সকাল 7টার থেকে পুরো ওইগুলো কভার করলাম। কভার করে এখন প্রায় 5:30 বাজে। তো 5:30 বাজে। তো দুষ্টুকে নিয়ে জার্নি কিরকম হলো? পুরো রাস্তাতে 3 রকম ওয়েদারই পেয়েছি, কোনো সময় রোদ্দুর, প্রচন্ড বৃষ্টি, আবার কোনো সময় মেঘলাও ছিল। তো যাই হোক, শেষমেশ বাড়িতে এসে পৌঁছেছি, এটাই ব্যাপার। আর পুরো ভিডিওটা দেখবেন, মুর্শিদাবাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দুষ্টুকে নিয়ে বেরিয়েছিলাম, আগেরটা কিন্তু মিষ্টুকে নিয়ে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে পুরীর জন্য। পুরীগুলো আপনারা দেখেছেন, এরপরে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। দুদিনের মুর্শিদাবাদের টোটাল প্রোগ্রামগুলো আমরা দেখাবো, ঠিক আছে? অবভিয়াসলি এনজয় করবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেকে সাবস্ক্রাইব করছেন না। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, প্লিজ ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওটা। থ্যাংক ইউ।